পথ দেখে পথ দেখায় এই স্লোগানকে সামনে রেখে ভিওডি বাংলার আয়োজিত অনুষ্ঠান রাজকথনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জামিল হোসেন। বরাবরের মতো বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের অতিথি হিসেবে রয়েছে আজকে গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। ভিওডির রাজকথনে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই আমরা জানতে চাচ্ছি আপনি রাজনীতিতে কিভাবে আসলেন এবং কার অনুপ্রেরণা এসেছেন? ধন্যবাদ আপনাকে। রাজনীতিতে আসলে কার অনুপ্রেরণায়, এটা কারো অনুপ্রেরণা আমার খুব একটা কাজ করে নাই। দেশ ও জাতির আকাঙ্ক্ষা থেকেই মূলত আসলে রাজনীতির মাঠে আসা। আমরা রাজনীতি শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি হওয়ার পরে যখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা নষ্ট ছাত্র রাজনীতি, বিশেষ করে আমি 2010 সালে এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, এখানে ছাত্রলীগের যে একটা আধিপত্য এবং ছাত্রলীগের যে হানাহানি, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি রাজনীতি, এগুলো থেকে বরাবরই আমরা প্রচণ্ড রকম আঘাতপ্রাপ্ত হতাম। এবং সেখান থেকে আসলে চিন্তা করতাম যে আসলে এই রাজনৈতিক সংস্কৃতি থেকে পরিত্রাণের উপায়টাকে, উত্তরণের উপায়টাকে, নাকি এরকম চলতেই থাকবে। তো সেখান থেকেই আমাদের চিন্তাভাবনা। অনেক সময় আমাদেরকে ছাত্রলীগ বাধ্য করতো বিভিন্ন তাদের মিটিং, মিছিল, সভা সমাবেশে যেতে। আসলে আমরা নিরুপায় হয়ে যেতে বাধ্য হতাম তাদের মিটিং, মিছিলে। তো এরকম চলতে চলতে রাজনীতিতেও শিখছি, জানছি, দেখতে পাচ্ছি, অভিজ্ঞতা হচ্ছে। ধীরে ধীরে রাজনীতিতে আমাদের পদার্পণ হচ্ছে। এরপরে আমরা যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন শুরু করি, এই আন্দোলন শুরু করার পর থেকেই মূলত আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে আসা আর কি। এর আগে আসলে আমার রাজনীতিতে আসা বা রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না। আমার ছোট থেকে একটা ড্রিম ছিল, আমি আপনার প্রশাসনে যাব, অ্যাডমিন ক্যাডার হওয়ার একটা ছোট থেকেই স্বপ্ন ছিল। তা আমি যখন স্কুলে পড়াশোনা করি, ওই সময় আমাদের পাশের গ্রামেরই দুইজন আমার খুব কাছের বড় ভাই, তারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তাদেরকে দেখে মূলত অনুপ্রাণিত হতাম। অত্যন্ত মেধাবী ছিল তারা। একজন রাজশাহী ইউনিভার্সিটির হোল ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট হয়েছিল, কিন্তু সে ভিন্ন মতের হওয়ার কারণে তাকে টিচার হিসাবে নিয়োগ দেয় নাই ওই সময় আওয়ামী লীগের আমলে। তো এরকম একটা পরিস্থিতি। তো এরপরে কলেজ লেভেলে যখন উঠলাম বা কলেজে পড়াশোনা শুরু করলাম, তখনই মনে একটা স্বপ্ন যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, এরপরে অ্যাডমিন ক্যাডার হতে হবে, হ্যাঁ, টিওনো, ডিসি। তো এরকম একটা স্বপ্ন নিয়ে মূলত আর কি আমার শিক্ষা জীবন শুরু। তো যাই হোক, আল্লাহর রহমতে ফার্স্ট টাইমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। যে এখানে যে একটা নোংরা রাজনীতি, হানাহানি, মারামারি, তারপরে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের মিটিং মিছিলে যাওয়ার যে বাধ্যবাধকতা, না গেলে হল থেকে বের করে দিবে, ক্যাম্পাস থেকে বের করে দিবে ইত্যাদি, এসব দেখে অনেক বিরক্ত হতাম। তারপরেও এত সংকট সমস্যার মধ্যেও পড়াশোনার কোনো গাফলতি আমরা রাখতাম না। বিশেষ করে আমি যেহেতু গ্রাম থেকে উঠে আসছি, মধ্যবিত্ত পরিবারের সন্তান, সবসময় চিন্তা করতাম পরিবারের স্বপ্ন পূরণ করতে হবে। যতই সমস্যা থাকুক, বাধা থাকুক, বিপত্তি থাকুক, বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, এদের একটা বড় স্বপ্ন আমাদেরকে নিয়ে। বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করি, তো ওদের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পড়াশোনাটা ঠিক রাখতাম। হ্যাঁ, তো পড়াশোনা তো ভালোভাবেই প্রস্তুতিও নিচ্ছিলাম যে আসলে তো আমি আমার লাইফে ফার্স্ট বিসিএস পরীক্ষা দেব, ওটা আর দেওয়া হয় নাই আন্দোলন সংগ্রামের কারণে। প্রথমে আমি 2018 সালে 17 সালের শেষের দিকে বোধহয় ফর্ম পূরণ করলাম বিসিএস দেওয়ার জন্য। প্রস্তুতিও ভালো ছিল। তারপরে আন্দোলন শুরু হলো আমাদের। আন্দোলন করার কারণে মামলা হলো, জেলে গেলাম, রিমান্ডে গেলাম। এরপরে তার আসলে সুযোগ নাই। এরপরে আনুষ্ঠানিকভাবে আসলে রাজনীতিতে আসা। এরপরে চিন্তা করলাম, যাক, অনেক মানুষ তো আসলে দেশ ও জাতির কল্যাণে অনেক স্যাক্রিফাইসই করে। 71-এ অসংখ্য মানুষ জীবন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। এরপরে অসংখ্য মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য জীবন দিয়েছে। আমরা না হয় আমাদের কেরিয়ার বিসর্জন দিলাম এদেশের গণমানুষের কল্যাণে কাজ করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই থেকে মূলত আমাদের ওই একাডেমিক কেরিয়ার বা প্রফেশনাল কেরিয়ারের চিন্তা বাদ দিয়ে টোটালি রাজনীতিতে আমাদের পদার্পণ। এরপরে রাজনীতিতে ইনভলভ। তারপর তো আমরা নিজেরাই দল গঠন, আজকের এই গণ অধিকার পরিষদ। রাজনীতি কেন করছেন? উদ্দেশ্য কি? দেখুন, রাজনীতি আসলে বর্তমানে
যেভাবে জনগণ ভাবছে বা যেভাবে এই রাজনীতিকে জনগণের সামনে আমরা উপস্থাপন করছি বা করা হয়েছে, এটা আসলে রাজনীতি না। রাজনীতি মানে হচ্ছে আপনি জনগণের কল্যাণে কাজ করবেন, জনগণের অধিকার আদায়ে কাজ করবেন, জনগণের অধিকার আদায়ে লড়াই করবেন, সংগ্রাম করবেন, এটার নামই রাজনীতি, যেটাকে বলে রাজার নীতি। কিন্তু বাস্তবিক অর্থে বর্তমানে বাংলাদেশে যেটা চলছে, এটাকে আসলে কোনো অ্যাঙ্গেল থেকেই জনগণের কল্যাণের রাজনীতি বলার খুব একটা সুযোগ নেই। এখন রাজনীতিটা হয়ে গেছে আসলে একটা ব্যবসার হাতিয়ার, বিজনেস। যারা রাজনীতি করছেন তাদের অধিকাংশ মনে করছেন এই রাজনীতিতে আমি যতটুকু ইনভেস্ট করব, ক্ষমতার চেয়ার পেলে ঠিক তার ততটুকুই আমি এখান থেকে বেনিফিট বা প্রফিট আদায় করব। এই যে ধরেন যারা জনপ্রতিনিধি হয়, সেটা ইউনিয়ন পরিষদ হতে পারে, উপজেলা পরিষদ হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, হোয়াটএভার, এরা কেউই, সবার কথা বলবো না, মানে অধিকাংশ জনগণের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে বা করেছে বলে আমার কাছে মনে হয় না। এরা মনে করে আজকে আমি রাজনীতিটা করি, আজকে যদি আমি এমপি হতে পারি, উপজেলা চেয়ারম্যান হতে পারি বা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারি, তাহলে যে পরিমাণ টাকা আমি এই রাজনীতির জন্য বা এই চেয়ারম্যান এমপি হওয়ার জন্য খরচ করছি, ঠিক তার কয়েকশো গুণ আমি এখান থেকে আদায় করে নেব। তো এটার নাম তো রাজনীতি না। আমরা ইতিহাস থেকে যখন জানি, ওই ব্রিটিশ আমল থেকে বা পাকিস্তান আমলে বা ওই 90-এর পূর্বেও যারা রাজনীতি করতেন, এরা কিন্তু নিজেদের বাপের জায়গা জমি অনেকেই বিক্রি করে মানে একবার নিঃস্ব হয়ে গেছেন রাজনীতির পিছনে দৌড়াতে দৌড়াতে। ওরা আসলে সঠিক রাজনীতিটা করতেন। কিন্তু 90-এর পর থেকে রাজনীতির চরিত্রটা আমরা পাল্টে দিয়েছি। রাজনীতির যে বৈশিষ্ট্য, এটা টোটালি পাল্টে গেছে। এখন রাজনীতিটা একবারেই একটা বিজনেস, একটা ব্যবসা। যারা রাজনীতি করছেন এরা শুধুমাত্র নিজেদের প্রফিট, নিজেদের বেনিফিটের জন্যই মূলত রাজনীতিটাকে তাদের মতো করে সাজিয়ে নিচ্ছেন। গণ অধিকার পরিষদের সাথে কেন জড়ালেন? দেশে তো আরও রাজনৈতিক দল ছিল। গণ অধিকার পরিষদ আমরা নিজেরাই প্রতিষ্ঠা করেছি। এটা আমাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। অনেক রাজনৈতিক দল রয়েছে, তবে আমরা মনে করেছি যে এই গতানুগতিক রাজনৈতিক দলগুলোর বাইরে আসলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে এরকম রাজনৈতিক দল আমাদের প্রতিষ্ঠা করতে হবে। কারণ বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এরা মোটা থেকে যদি বলেন বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। বিএনপি এবং আওয়ামী লীগ তো একবারে ডিরেক্ট পাওয়ারে ছিলেন। তাদের সাথে জোটবদ্ধ হয়ে জাতীয় পার্টি এবং জামাত ইসলাম বেশ কয়েকবার ক্ষমতায় ছিলেন। তা আলটিমেটলি জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু শতভাগ তারা বাস্তবায়ন করতে পারেন নাই। যেহেতু পারেন নাই, আমরা বুঝতে পেরেছি যে আসলে এই ধারার রাজনীতি দিয়ে বা এই সিস্টেমের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা যেহেতু সবাই তরুণ ছিলাম এবং আমাদের সাথে যারা রাজনীতিতে উঠে আসছেন, এদের অধিকাংশই গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট করা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে। সুতরাং সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে আমাদের সাথে যে এক ঝাঁক তারুণ্য রয়েছে, এই তারুণ্যের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি, একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারি, তাহলে হয়তো আমরা এদেশের জনগণের কল্যাণে জনগণকে আমরা নতুন কিছু দিতে পারবো এবং জনগণের সেই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারবো। নির্বাচন নাকি সংস্কার, কোনটা আগে চাচ্ছেন? দেখুন, এটা আসলে এভাবে বলাটা বা উত্তর দেওয়াটা কোনোটাই ঠিক হবে না যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। সেই প্রয়োজনীয় সংস্কারটা কি, সেটা কতদিন লাগবে, সেটা নিয়ে ডিবেট হতে পারে, আলোচনা হতে পারে। এটা নিয়ে আমরা আলোচনা করছি। সরকারের সাথে একাধিক মিটিং হয়েছে। সরকারের যে সংস্কার কমিশন, তাদের সাথে ধারাবাহিক আমাদের বৈঠক হচ্ছে। আমরা বলেছি স্পষ্ট করে, আপনারা কি করতে চান, কতটুকু করতে চান, সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। ইতিমধ্যে সরকার প্রধান কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে আপনারা যদি ছোট পরিসরে সংস্কার চান, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আর যদি বড় পরিসরে সংস্কার চান, তাহলে আগামী বছরের জুন জুলাইয়ের দিকে নির্বাচন। স্পষ্ট। এখন এই সংস্কার করার জন্য তারা একটি জাতীয় ঐক্যমত্য কমিশন করেছেন। এই কমিশন ইতিমধ্যে আমাদের কাছে সংস্কার প্রস্তাবনাও পাঠিয়েছেন। এখন আমরা তাদের সংস্কার প্রস্তাবনার আলোকে উত্তরও দিয়েছি, এটা নিয়ে বৈঠকও হয়েছে। এখন জাতীয় ঐক্যমত্য কমিশন যদি আমাদের জানায় যে এই রাজনৈতিক দলগুলোকে আমরা সংস্কার প্রস্তাবনা পাঠিয়েছিলাম, তারা যে উত্তর দিয়েছে, এই উত্তরের পরিমাণটুকু ছোট নাকি বড়, তারাই বলুক। আমরা তো আমাদের জায়গা থেকে উত্তর দিয়ে দিয়েছি। তারা যদি বলে যে আপনারা সম্মিলিতভাবে যে উত্তরটা দিয়েছেন এটার পরিমাণটা ছোট, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর যদি তারা বলে যে না, উত্তরটা একটু বড় বা আপনাদের সংস্কার প্রস্তাবনা বড়, তাহলে আগামী বছরের মাঝামাঝি হবে। এটা তো প্রধান উপদেষ্টার বক্তব্য ক্লিয়ার। এটা নিয়ে ধোঁয়াশা তৈরি করা, ওই সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এগুলো আসলে স্রেফ নির্বাচনকে ডিলে করা বা বিলম্বিত করার একটা পায়তারা। এটা আসলে অশুভ চিন্তা বলে আমি মনে করি। আমরা একবারে পরিষ্কার গণ অধিকার পরিষদের অবস্থান,
আমরা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাই। সেই প্রয়োজনীয় সংস্কার কি সেটা ইতিমধ্যে আমরা সরকার এবং নির্বাচন ওই সংস্কার কমিশনকে জানিয়েছি। তারা সেটির উত্তর যথাযথভাবে আমাদের জানিয়ে দিলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখন বল তাদের কোর্টে, সুতরাং তাদেরকে জানাতে হবে। আমরা দেখেছি 5 আগস্টের পর নতুন একটি দল আত্মপ্রকাশ করলো, যার নাম এনসিপি। বর্তমানে এনসিপির কর্মকাণ্ড নিয়ে আপনার মন্তব্য কি? আসলে তাদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তারা সবেমাত্র রাজনীতির মাঠে ভূমিষ্ঠ হয়েছে, নিবন্ধন পায় নাই, রেজিস্টার্ড কোনো পার্টি না। কিন্তু তারপরেও যদি আপনি আসলে বলতে বলেন, বলতে হয় তাদের প্রতি জনগণের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যে প্রত্যাশা ছিল, এটা একবারেই ধূলিসাৎ করে দিয়েছেন তারা। শুধু সেটাই না, একই সাথে তারা বাংলাদেশের সামগ্রিক যে রাজনীতি, এই রাজনীতির যে একটা জাতীয় ঐক্য বা জাতীয় ঐক্যের যে একটা ধারা, এই ধারাটাকে তারা বিনষ্ট করে দিয়েছে। যেখানে আমাদের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, বিপ্লব পরবর্তী সময়ে এদেশের মানুষের মধ্যে একটা ঐক্য তৈরি হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হবে, সেটাকে তারা দিনে দিনে বিনষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এখানে অনেক দলকে তারা দায়ী করতে পারে, বলতে পারে, তো ওই দলগুলোকে তো দায়ী করে কোনো লাভ নেই। বিপ্লবের পক্ষের প্রধানতম শক্তি তো তারাই দাবি করে যে আমরাই, এবং তারা নাকি এই বিপ্লবের নেতৃত্বে ছিল, এটা আমরা অস্বীকার করি না। তারা যেহেতু ব্যানারের সামনে ছিল, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই বিপ্লব ঘটিয়েছি, তো তারা যেহেতু নেতৃত্ব দিয়েছে, সুতরাং তাদের দায়বদ্ধতার জায়গাটা সবচেয়ে বেশি। তাদের কাছে জনগণের চাওয়া, প্রত্যাশা, ডিমান্ড অনেক বেশি। বাট তারা জনগণের সেই ডিমান্ড, প্রত্যাশা আজকে কতটুকু বাস্তবায়ন করতে পারছে? আজকে তাদের নামে নানাবিধ দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অসংখ্য নিউজ। তারা বলতে পারে ভাই অন্য দলগুলো, হ্যাঁ অন্য দলগুলো করে, অন্য দলগুলো করে বিধায়িত জনগণ অন্য দলগুলোর বিষয়ে বলে না। জনগণ তোমাদের দিকে কেন তাকিয়ে থাকবে? বিকজ তোমরা বলেছো আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চাই, আমরা নতুন ধারা রাজনীতি করতে চাই, আমাদের এখানে চাঁদাবাজি থাকবে না। তাহলে তুমি চাঁদাবাজি থাকবে না বলার পরে যখন চাঁদাবাজি করো, তার মানে বুঝতে হবে তুমি ওই দলগুলো থেকেও জঘন্য, ঠিকই না? তো সেই জায়গা থেকে ওদের কাছ থেকে জনগণের যে প্রত্যাশা, যে ডিমান্ড ছিল, এটা একবারে ফিকে হয়ে গেছে। ওদের মাধ্যমে বাংলাদেশে আর নতুন কোনো স্বপ্নের বাস্তবায়ন হবে বলে এদেশের জনগণ মনে করে না। শুধু চাঁদাবাজি, টেন্ডারবাজি সেগুলোতে সীমাবদ্ধ থাকলেই হতো। তারা এমন কিছু জঘন্য কাজ করেছে যেটা আসলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি। বিশেষ করে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকেও বিভিন্ন রাষ্ট্রীয় পদে পদায়ন করেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক মোহাম্মদ এজাজ, এই এজাজ একটা নিষিদ্ধ সংগঠনের নেতা ছিলেন, হিজবুত তাহরির। এরকম একটা নিষিদ্ধ সংগঠনের নেতাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই স্থানীয় সরকার উপদেষ্টা তাকে ডিএনসিসির প্রশাসক বানিয়েছে। তার মানে তারা যে একটা দেশ বিরোধী চক্রান্তের সাথে জড়িত, দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে ইনভলভ, এটা কিন্তু পরিষ্কার। সুতরাং এখান থেকে আমরা দেশবাসী, জনগণ সবাইকে বলতে চাই যে এদের থেকে সাবধান থাকতে হবে, না হলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আবারও হুমকির মধ্যে পড়বে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করছে, আসলে বিএনপির দ্রুত নির্বাচনের দাবিটা কি অযৌক্তিক? দেখুন, প্রত্যেকটা দলের নির্দিষ্ট রাজনীতি আছে, নিজ নিজ দলের রাজনীতি করবে। যেমন কেউ একজন বলল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি 5 বছর দেখতে চাই, তো ও যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই, তা আরেকটা দল দ্রুত নির্বাচন চাইলে অপরাধটা কোথায়? তোমার বেলায় আলহামদুলিল্লাহ, আরেকজনের বেলায় নাউজুবিল্লাহ, এরকম বিচারিতা কেন ভাই? ঠিকই না? তো সুতরাং যারা রাজনীতি করে, বিশেষ করে প্রতিষ্ঠিত যে দলগুলো, এরা তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, আর ক্ষমতায় যাওয়ার মাধ্যম তো নির্বাচন। তা না হলে তারা লঙ্গরখানা খুলে ওই মানব সেবায় নিয়োজিত হতো, জনকল্যাণে কাজ করতো, ওই নোয়াখালীতে গিয়ে লঙ্গরখানা খুলে জনগণের কল্যাণে কাজ করতো। এরা রাজনীতি করে ভাই। রাজনীতি করলে, রাজনীতি যারা করবে এরা নির্বাচন অবশ্যই চাইবে, এরা ভোটের কথা বলবে, এরা ক্ষমতায় যাওয়ার কথা বলবে, ঠিকই না? তো সুতরাং এটা আসলে অবাস্তব, অমূলক, বা আমি নেতিবাচকতা কিছু দেখি না। কথা হচ্ছে আপনি দেশ চালান ভালো মতো, আপনি জনগণকে বলেন এই যে আমরা আপনাদের জন্য কাজ করছি, তাহলে জনগণ আপনাদের পক্ষে থাকবে, সাপোর্ট দিবে। যে নির্বাচন চাই ওর পক্ষে যাবে না, কিন্তু আপনি তো ভালো মতো চালাতে পারছেন না, আপনি তো জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছেন না। তো সেই জায়গা থেকে বিএনপি রাজনীতি করছে, এখানে আমাদের কোনো বলার নেই, ওরা তো ওদের রাজনীতি করবেই। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে কি করা উচিত, আর সেক্ষেত্রে কাদের ভূমিকা সবচেয়ে বেশি জরুরি? রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য আমি মনে করি আমাদের
সামগ্রিকভাবে একটা জাতীয় ঐক্য দরকার। বিকজ বাংলাদেশ এই 54 বছরে অনেক অনেক পিছিয়ে পড়েছে। আমাদের সমসাময়িক সময়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর এই দেশগুলো স্বাধীন হয়, ওরা আজকে কোথায় আর আমরা কোথায়। এটা অন্যতম একটা কারণ, এদেশে সঠিক কোনো লিডারশিপ বিগত সময়ে আমরা পাই নাই, যোগ্য নেতৃত্ব পাই নাই। জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, বাট তাকেও মর্মান্তিকভাবে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। তো এরপরে আসলে আর কোনো ওইরকম কার্যত পক্ষে লিডারশিপ না থাকার কারণে আমরা কিন্তু অনেক অনেক পিছিয়ে পড়েছি। এবং আমাদের এই বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানান চক্র তাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে। কারণ তারা জানে বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, ইউনাইটেড থাকে, তাহলে এই দেশের মানুষকে, এই জাতিকে আটকানো অসম্ভব। এই জন্যই আমাদেরকে তারা পদে পদে বিভক্ত করে রেখেছে, সব সময় তারা আমাদেরকে বিভাজিত করে রেখেছে। তো আমরা তো এটা বুঝি, এরপরেও যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, ইউনাইটেড না হতে পারি, এটা আমাদের জন্য একটা অত্যন্ত কষ্টের একটা জায়গা হবে। এই জন্য আমরা বলেছি যে আমাদেরকে এখন ইউনাইটেড হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি মনে করি এই মুহূর্তে বিএনপি যেহেতু বড় দল, তাদেরকেই সবচাইতে বড় ভূমিকা নিতে হবে। বিএনপি যদি এই ভূমিকাটা নিতে পারে, আমি মনে করি আসলে জনগণের আকাঙ্ক্ষা হয়তোবা বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারে। বিএনপি বড় দল হিসাবে তারা যদি একটা জাতীয় ঐক্যের স্টেপ নেয় বা উদ্যোগ নেয় সবগুলো দলকে নিয়ে, তাহলে আমি আশা করি এখান থেকে কার্যকর একটা ভালো সমাধানের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। যেমন ধরেন কোনো গ্রামে যে সব যদি বড় ধনী ব্যক্তি থাকেন বা মাতব্বর থাকেন, ও ডাকলে কিন্তু সব লোক আসে। আর একটা অন্য গরিব লোক বা কম পয়সাওয়ালা লোক যদি ডাকে, সবাই কিন্তু যেতে চায় না। এটাই আমাদের বাংলাদেশের একটা প্রাকৃতিক নিয়ম বলতে পারেন। তো এই মুহূর্তে বিএনপি যেহেতু বড় দল, তারা যদি এরকম একটা উদ্যোগ নেয়, তাহলে দেখবেন অনেক ছোট বড় দল কিন্তু আসবে। আর অন্য কোনো দল যদি উদ্যোগ নেয়, অনেক দল মনে করবে যে আর জিগিয়ে কি হবে বা ওর পিছনে কেন যাবো, ইত্যাদি ইত্যাদি। এই কারণে বিএনপি যদি এই জায়গায় একটা কার্যকর উদ্যোগ নেয় জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য, আমি মনে করি এটা খুব সবচেয়ে ফ্রুটফুল হবে এবং ফলপ্রসূ হবে। এবং দেশের মানুষ হয়তোবা এই জাতীয় ঐক্যের মাধ্যমে ভালো কিছু আশা করতে পারে। আমি আশা করব বিএনপি এবং বিএনপির হাইকমান্ড যারা রয়েছেন, তারা এই বিষয়ে কার্যকর একটা উদ্যোগ নেবেন। বেশ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সাম্য হত্যার শিকার হলো। এখন পর্যন্ত তার হত্যার বিচার সঠিকভাবে হচ্ছে না। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যর যে হত্যাকাণ্ড, এটা আসলে অত্যন্ত মর্মান্তিক এবং কোনোভাবে এটা আসলে গ্রহণযোগ্য না, এটা মেনে নেওয়ার মতোই না। এটা কিন্তু আমরা ওই সময় থেকে প্রতিবাদ করে আসছি, অন্যান্য দলগুলো প্রতিবাদ করছে। এখন পর্যন্ত আসলে বিচারের যে অগ্রগতি বা আইনি যে অগ্রগতি, এটা আশাব্যঞ্জক আমার কাছে মনে হচ্ছে না। কয়েকদিন আগে পুলিশ থেকে বলা হয়েছে এই মামলা নাকি ডিবিতে যাবে। ডিবিতে গিয়েছে কিনা আমি জানি না। এখন পর্যন্ত যে 2-3 জনকে আটক করা হয়েছে, এটা তো মূল হোতা না, মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না। তো তাদেরকে যদি গ্রেপ্তার না করতে পারে, একই সাথে ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হলো, এই ঘটনার মূল আসামি গ্রেপ্তার হচ্ছে না, এই আইনি প্রক্রিয়া দ্রুত আগাচ্ছে না, তাহলে সাধারণ যদি কোনো একটা মানুষ বা নাগরিক এরকম হত্যাকাণ্ডের শিকার হয়, তাদের ঘটনাগুলো কতটুকু তারা মানে আগাতে পারবে বা এরকম দ্রুত বিচারের মুখোমুখি করতে পারবে, এটা তো অনেক প্রশ্ন সাপেক্ষের বিষয়। এগুলো তো আমাদের ভাবাই। তার মানে সত্যিকার অর্থেই আইন শৃঙ্খলা পরিণতি নট গুড, তারা পারছে না নিয়ন্ত্রণ করতে। তো এই জায়গা থেকে আমরা বলছি, আপনারা যদি একান্তই না পারেন, তাহলে নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করেন। আমরা তো চাই আপনারা করেন, কিন্তু আপনারা তো পারছেন না ভাই। একটা হত্যাকাণ্ড হলো, এখন পর্যন্ত মূল হোতাকে গ্রেপ্তার করতে পারছেন না, তার মানে আপনাদের ফিটনেস নেই। তাহলে এই ফিটনেস দিয়ে সামনে যত আগাবে তত আমাদের বিপদ বাড়বে, সমস্যা বাড়বে। তা আমরা তো আসলে দেশকে আর বিপদের দিকে ঠেলে দিতে পারি না। ডে বাই ডে দেশ বিপদে যাক, বিপদের মধ্যে পড়ুক, বিপদের সম্মুখীন হোক, এটা তো আমরা চাই না কেউ। সেই জায়গা থেকে আমরা বলছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, এদের কার্যকারিতা বা এদের যে বর্তমানে অ্যাক্টিভিটিস, এটা আসলে আশাব্যঞ্জক আমার কাছে মনে হচ্ছে। আদালত থেকে রায় দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে গ্যাজেট প্রকাশও করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইশরাকের শপথ নিতে বাধা। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আর তার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইশরাকের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। আসলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ জনদুর্ভোগে পড়ছে। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ইশরাক হোসেনের মেয়রের যে শপথ,
এটা আসলেই আমার কাছে একবারে পরিষ্কার, যেটা একটা গভীর ষড়যন্ত্রের বেড়াজালে আটকে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। যেমন ধরেন, একই আদালত, একই আইন, একই রায়, আপনি চট্টগ্রামের মেয়র ডক্টর সাদাতকে শপথ পড়িয়ে চেয়ারে বসালেন, ঠিক একই আদালত, একই রায় ইশরাকের বেলায় কেন আপনি তাকে শপথ পড়াচ্ছেন না? এক দেশে তো দুই আইন চলতে পারে না। আমরা হাসিনার আমলে দেখতাম এক দেশ দুই আইন, হাসিনা এবং তার পরিবারের জন্য এক আইন, আর বাকি জনগণ, বিরোধী দল, ওদের জন্য এক আইন। তো ওই একই মডেল অনুসরণ করে এরাও যদি কাজ চালাতে চায়, দেশ চালাতে চায়, এটা তো এই দেশের জনগণ মেনে নেবে না। আপনি অনেক লজিক দেখাতে পারেন, অনেক কিছু দেখাতে পারেন, কিন্তু আইন সবার জন্য সমান হতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা। এবার আসেন, কি গভীর ষড়যন্ত্র। আমার কাছে যেটা মনে হচ্ছে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সে পরিকল্পিতভাবে ইশরাকের শপথ পড়ানোর যে বিষয়টি, এটি আটকে দিয়েছে। আমি যতটুকু জানি, আসিফ মাহমুদ ওই সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে অফিস করছেন, এবং ওখানে একটা রাজকীয় আস্তানা গেড়ে সে নাকি অনেক টেন্ডার মেন্ডার, তার দলীয় লোকজন, এলাকার লোকজন, তার আত্মীয় স্বজনদের দিয়ে এগুলো করছেন। সচিবালয়ে এই কাজগুলো করা যতটা ডিফিকাল্ট, ওই নগর ভবনে করাটা একটু সহজ, কারণ এখানে অনেক গোয়েন্দা সংস্থার লোক থাকে, মিডিয়া থাকে, বাট নগর ভবনে অতটা কিন্তু মিডিয়ার চোখ থাকে না, এড়িয়ে করা যায়। তো এই কারণগুলোর একটা প্রভাব অবশ্যই রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ মনে করছে যে ইশরাক যদি চেয়ারে বসে তাহলে তো আমার এই অফিস ছাড়তে হবে, আর ইশরাক এখানে বসলে তো আমার এখানে অফিস করাটাও অনেক টাফ হয়ে যাবে। এই ইত্যাদি কারণে সে একটা আইনি মারপেচের মধ্যে ঢুকিয়ে এই জিনিসটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে, আমার কাছে মনে হচ্ছে। তা নাহলে কিন্তু বাধার আমরা কোনো কিছুই দেখছি না। আদালত রায় দিয়েছে, তারা বাস্তবায়ন করবে, কথা ক্লিয়ার। এটা তো জটিলতার কিছু নেই। এখন নগরবাসী তার পক্ষে আন্দোলন করছে, নগরবাসী তাকে চাই, যারা তাকে চায় তার পক্ষে আন্দোলন করছে। সমস্যাটা কোথায়? তারাও তো আন্দোলন, তারা আজকে ওই নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে। তা আবার লোকবল নিয়ে গেলে মানা যাইতো। কয়েকজন নিয়ে গিয়ে এক সাংবাদিক আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমরাই ছিলাম প্রায় শতাধিক। তো সাংবাদিক যদি বাদ দেয় তাহলে বাকি কয়জন থাকে আল্লাহ জানে। তো যাই হোক, তারা গেছে ওখানে। তো তারা আন্দোলন যখন করছে, রাস্তা ব্লক করছে, তো ওখানে তো দুর্ভোগ হয়েছে। তো তোমরা যখন আন্দোলন করো, জনদুর্ভোগ হয়, তাই ওটাকেই হালাল, আর ইশরাকের সমর্থকরা আন্দোলন করলে এটা হারাম। এরকম কেন? এক দেশে দুই আইন হবে কেন? সবার জন্য আইন সমান হতে হবে, ঠিক না? তাও আবার দেখেন কার বিরুদ্ধে আন্দোলনে গেছে, তারা নাকি প্রধান নির্বাচন কমিশনারকে আর দেখতে চায় না। এটা কি বিএনপির লোক? আমি বললাম, এই নির্বাচন কমিশন গঠন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস। তা তোমরা যদি এই ইলেকশন কমিশন পুনর্গঠন চাও, তোমাদের সবার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করার দাবি তোলা উচিত, এবং এই দাবিতে যমুনায় যাওয়া উচিত। কারণ এই সরকারই তো এই নির্বাচন কমিশন গঠন করেছে। আমার জানার মতো সব দল প্রস্তাব দিয়েছে 10 জনের নাম, এবং প্রধান নির্বাচন কমিশনার যিনি আজকে চেয়ারে বসছেন, আমি যতটুকু জানি এই নামটি প্রস্তাব করেছিল এনসিপি। এদের যে 10 জনের তালিকা, এই তালিকায় এই নামটি ছিল। তা না হলে তাদের তালিকাটা দেখাক, তারা কোন 10 জনের নাম ওই সময় সার্চ কমিটিকে দিয়েছিল, আমরা দেখি। অনেকেই তাদের দলেরই বলছে যে ভাই এই নাসিরউদ্দিনের নাম তো আমাদের পার্টি প্রস্তাব করেছে। তাহলে নাগরিক পার্টি তাদের নাম প্রস্তাব করলো, এখন তারা বলছে বিএনপির লোক। আরে ভাই, এটা আবার কেমন কথা? ঠিক না ভাই? তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে একবারে ভাবায়। বিগত 16 বছরের রাজনীতি কেমন ছিল? বিগত 16 বছর কিভাবে কাটিয়েছেন? বিগত 16 বছরের রাজনীতি, এটা তো আপনি, আমি, আমরা সবাই জানি। বাসায় ঘুমাতে পারেন নাই, আমরা ঘুমাতে পারি নাই, বাইরে থাকতে হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে রাজনীতি, এটাকে রাজনীতি বলা যায় না, এটা রাজনীতি ছিল না। এখানে ছিল একটা দুর্ধর্ষ একনায়কতন্ত্রের একটা একটা জেলখানার মতো। পুরো বাংলাদেশ ছিল একটা কারাগার। এই কারাগারে আমরা সবাই কয়েদির মতো ছিলাম। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো। বিশেষ করে বিএনপি, জামাত, এরা যে পরিমাণ টর্চার, নির্যাতনের শিকার হয়েছে, গণ অধিকার পরিষদ যে পরিমাণ হামলা মামলার শিকার হয়েছে, এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতন। এটা ওই নমরুদ, ফেরাউন ইতিহাস থেকে আমরা যতটুকু জানি তার থেকেও জঘন্য। তো যাই হোক, এখন আল্লাহর রহমতে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। মহান আল্লাহর একটা রহমত, এটা একটা আমাদের জন্য ওনার একটা বিশেষ দান। এটাকে যদি আমরা আসলে কাজে লাগাতে না পারি, এটা অত্যন্ত ব্যর্থতা হবে আমাদের সবার। এই রহমতকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তো আমরা চাই আগামীর বাংলাদেশ যাতে সুন্দর হয়, আগামীর বাংলাদেশ যাতে জনগণের হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে
কোনো মানুষ যাতে আর নির্যাতনের শিকার না হয়। বিগত সময়ে যেমন বিএনপি জামাতের লোক ঘরে ঘুমাতে পারে নাই, আগামীতে একই কালচার আমরা দেখতে চাই না। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার কারণে একজন ব্যক্তিকে আপনি মানে ওই মিথ্যা মামলা দিবেন, বাসায় থাকতে দিবেন না, পুলিশ দিয়ে নির্যাতন করবেন, এগুলো যাতে না হয়। আমরা এরকম একটা বাংলাদেশ চিন্তা করি, দেখি, এবং এরকম বাংলাদেশ আমরা চাই ইনশাআল্লাহ। ভিওডির রাজকথনে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ভিওডির পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভিওডি পরিবার এবং যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গণমাধ্যমটি অল্প সময়ে জনগণের কথা বলছে, খুব ভালোভাবেই জনগণের পক্ষে তারা সত্য তুলে ধরার চেষ্টা করছেন। আমরা গণমাধ্যমের কাছে এটাই প্রত্যাশা করি। গণমাধ্যম জনগণের বন্ধু, জনগণের দর্পণ, তারা সবসময় সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। কিন্তু গণমাধ্যম যদি কারো তেলবাজি করে, কারো মনোরঞ্জনে ব্যস্ত থাকে, তাহলে কিন্তু গণমাধ্যম পচে যাবে, বিগত সময় যেটা হয়েছে। তো এরকম যাতে না হয়, আমরা গণমাধ্যম হিসাবে আপনাদের প্রত্যাশা এটাই থাকবে আপনাদের কাছ থেকে, এবং আপনাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।